2026-এ ভোট শেষ এবং বারবার আমরা ভোট নিয়ে আলাপ করছি, ভোটের ফল নিয়ে আলাপ করছি, রাজনৈতিক অবস্থান নিয়ে আলাপ করছি এবং পরবর্তী সরকার কিভাবে কি পরিচালনা করবে তা নিয়ে আলাপ করছি। এই মুহূর্তে আলাপ করার জন্য আমি মাহাদি হাসান আছি, আমার সঙ্গে আছেন সামান্তা শারমিন। আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আমরা সবাই তো অ্যাকচুয়ালি একটা উৎকণ্ঠায় ছিলাম, ইলেকশনে খুব আগ্রহী ছিলাম। আপনি কেমন দেখলেন পুরো নির্বাচনী যে 12 তারিখ থেকে শুরু করে এখন আমরা কথা বলছি 13 তারিখ রাত হুম, 9টা, এই যে বড় একটা জার্নি, ইম্পর্টেন্ট একটা জার্নি, হুম। এটাকে আপনি কীভাবে দেখলেন, কেমন দেখলেন? ধন্যবাদ। আলাপের দর্শকদেরও শুভেচ্ছা, সালাম এবং নির্বাচনের মোবারকবাদ। আমি আসলে খুবই এনজয় করছি। এনজয় করছি, আবার একই সাথে মিশ্র অনেকগুলো অনুভূতি আমার মধ্যে কাজ করছে। প্রথমত অ্যাজ এ ইয়াং পলিটিশিয়ান এবং অ্যাসপায়ারিং পলিটিশিয়ান, আমার তো আসলে প্রত্যেকটা পলিটিক্যাল যে বাঁক মোড়, প্রত্যেকটা বিষয়কে আমার খেয়াল করতে হয় এবং সেখান থেকে লার্নিংগুলোকে বেছে নিতে হয়। আমার কাছে ২ টা বিষয় খুব প্রমিনেন্ট লাগছে এবং আমি আসলে আমার জীবন যতদিন এবং আমি আরও আগে যাদের মুখে নির্বাচনের গল্প শুনেছি, আমার সিনিয়র পলিটিশিয়ান যারা আছে বা পড়েছি, আমার মনে হয় আমি যদি একদমই আনবায়াসড ভাবেও বলি, এই নির্বাচনের মতো অদ্ভুত সুন্দর অভিজ্ঞতা খুব কমই আছে। কারণ বাংলাদেশের মানুষ খুব স্বতঃস্ফূর্তভাবে একদম ঈদের আনন্দের মতো করে ভোট দিতে গিয়েছে। এবং আমি এটা আগে থেকেই জানতাম বা আমার মাথায় ছিল যে ভোট সবসময় বা নির্বাচনটা বাংলাদেশের মানুষ খুব এনজয় করে। কিন্তু এত মাত্রায় করে এবং মনে হয় আমি ঈদেও এর চেয়ে কম অনুভূতি দেখি। এটা একটা বিষয় ছিল। তবে এই আনন্দটাকে আমি উইথ এ গ্রেন অফ সল্ট আমি এটাকে গ্রহণ করেছি। বিকজ আমাদের যে ত্যাগ, মানে আমাদের বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক চর্চা, নির্বাচনে অংশগ্রহণ এবং তার গণতান্ত্রিক রাজনৈতিক আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো, তার এক্সপ্রেশন দেওয়া, এই বিষয়গুলো করতে গিয়ে খুব মোটা দাগে অনেক বেশি ত্যাগ করতে হয়। এটা আমি গতকালও বলেছি, আজকেও বলছি। এই ত্যাগটা আসলে সামঞ্জস্যপূর্ণ না। অনেকে হিসাব করার চেষ্টা করেন, আমি সেটার মানে কত শহীদের রক্তের বিনিময়ে আসলে কতটুকু আমাদের পাওয়া উচিত, এটার মেজারমেন্ট আমি সংখ্যা দিয়ে যাচাই করব না। আমার মনে হয় অ্যাসপাইরেশনটা গুরুত্বপূর্ণ ছিল। আমরা একটা টোটাল রিফর্ম, টোটাল নিউ বাংলাদেশ, এই বিষয়গুলোই কিন্তু মানুষের মুখ থেকে শুনেছি। এটা শুধু পলিটিশিয়ানদের বাগাড়ম্বরতা ছিল না। এটা কিন্তু বাংলাদেশের মানুষও, সাধারণ মানুষ এটা চেয়েছে। আমরা নতুনভাবে বাঁচতে চাই, নতুন ইকোনমিক কাঠামো চাই, আমরা চাই যে পলিটিশিয়ানরা ফেয়ার হোক, আমরা চাই, এটাও কিন্তু বলেছে যে আমাদের যাতে নির্বাচনী সহিংসতা না হয়। অনেক কিছু অ্যাসপিরেশন ছিল এবং আমাদের সবচেয়ে বড় অ্যাসপিরেশন যেটা ছিল যে ইনস্টিটিউশনগুলো যাতে ফাংশনাল হয় এবং সেগুলো যাতে প্রো পিপল হয়। সো এই বিষয়গুলো অনেকগুলো ছিল। আমরা কিছু জিনিস হয়তো খুবই সুপারফিশিয়ালি কিছু জিনিস পেয়েছি, ম্যাক্সিমামটা পাই নাই। সো এইটা হচ্ছে আমার গ্রেন অফ সল্ট। সো আমি এটা মনে করি না মেজারেবল, মানে আমরা যা হারিয়েছি, যা আমাদের অর্জন হওয়ার কথা ছিল, সেটা পাওয়ার জন্য আমাদেরকে অনেক বেশি ত্যাগ করতে হয়েছে। শুধু এই ভোটটা, একটা ভালো ভোটের জন্য আমাদের বাংলাদেশের মানুষ এত ত্যাগ করে নাই। তবে আহ, যেভাবে নির্বাচনটা হয়েছে, সহিংসতা অন্য অনেকবারের চেয়ে অনেক কম। কমপ্লেইন্সও আমার কাছে মনে হয়েছে কম। তবে আমার পার্টির জায়গা থেকে, আমার জায়গা থেকে তো অনেক কমপ্লেইন আছে, সেগুলো আমি বলবো। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। যেটা বলছিলেন যে সেটা অনেক মানুষের ত্যাগের বিনিময় এবং বাংলাদেশের জন্মলগ্নের শুরু থেকে কিন্তু প্রচুর মানুষের ত্যাগ দিয়ে বিভিন্ন ধাপে, বিভিন্ন পর্যায়ে আজকে এই পর্যায়ে হুম, এসেছে এবং হুম, সেটার একটা পার্ট হয়তো বা ছিল আপনি যেটা বললেন যে ভোট, একটা সুষ্ঠু ভোট হুম। এবং ওভারঅল সব পার্টি মোটামুটি আ বলেছে যে সহিংসতা ছাড়া ভালোভাবে হয়েছে। আপনাদের পার্টির কথা আমি শুনতে চাই আসলে আপনাদের অবস্থানটা কি? না, আমার গতকাল রাত ১টা, ১:৩০ বা ২টা পর্যন্ত আমার কাছে মনে হচ্ছিল যে সাম কমপ্লেইনস আর দেয়ার। বাট ২টার পরে আমার কাছে মনে হয়েছে, বিশেষত ঢাকা ৮ এবং আরও কয়েকটা আসনে আমার কাছে মনে হয়েছে এটা আমি অন্তত মেনে নিতে পারছি না। আমার পার্টির জায়গা থেকেও প্রতিবাদ জানানো হয়েছে। এটা আমার কাছে মনে হচ্ছে একটা স্পষ্টতই এখানে একটা ঘাপলা হয়েছে। এবং আমার কাছে মনে হয় না যে আমাদের যে প্রার্থী ছিল এত, মানে যেভাবে এগোচ্ছিল হিসাবটা, কেন্দ্রগুলোর হিসাবটা, এটা এটা মেলে না আসলে। সো এখান থেকে কিন্তু আমাদের পার্টির পক্ষ থেকে এটা বলা হয়েছে এবং আমরা ভিডিও দেখেছি যে ভোটের ব্যাপারে যেটা বাতিল ভোট, সেটাকেও গণনা করার জন্য মির্জা আব্বাসের ওয়াইফের পক্ষ থেকে এটা চাপ দেওয়া হয়েছে। আসলে পূর্ব দিনটাই আমাদের যেই একটা আবহ গিয়েছিল, শেষ রাতটা আসলে সেটা নষ্ট করে দিয়েছে একরকমের। সো তবে ওভারঅল আমাদের পার্টির যে একটা ১১ মাস বয়সী পার্টি, তার ৬ জন এমপি ইলেক্টেড হয়েছে, এইটাকে আমি অ্যাপ্রিসিয়েট
করছি, কিন্তু সেই সাথে আমাদের দলীয় নেতাকর্মী আজকে সারাদিনই বিভিন্ন জায়গায় হামলার শিকার হয়েছেন এবং সেটা মেইনস্ট্রিম মিডিয়ায় কম আসছে। এটা আমার জন্য একটু আতঙ্কের, কারণ আমাদের পার্টির যে নেতাকর্মীরা আছেন তারা আসলে খুব বেশি পাওয়ার এক্সারসাইজ করে ওই এলাকায় আধিপত্য বিস্তার করার জন্য রাজনীতি করেন, ব্যাপারটা তা না। সো তাদের উপরে যদি হামলা হয়, তারা আসলে একেবারে গণঅভ্যুত্থানে দেখা গেছে একেবারে ছাত্র, একেবারে মাত্র ছাত্রত্ব শেষ করেছেন, নবিশ পলিটিশিয়ান, তাদের উপরে হামলা হওয়াটা কিন্তু এই লোকজনগুলোকে আসলে তাদের পরিবারকে এক ধরনের হুমকির মুখে ফেলবে এবং তাদেরকেও পলিটিক্স থেকে পিছিয়ে দিতে পারে, এটার আশঙ্কা আমি করছি। এবং পার্টির কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমরা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমাদের জোট সঙ্গী জামাতের পক্ষ থেকে এগুলো খুবই কম বলা হচ্ছে। মেইন স্ট্রিম মিডিয়ায় কিছু কিছু রিপোর্ট আসছে তাদের নেতাকর্মীর উপরেও বিভিন্ন এলাকায় হামলা হচ্ছে, কিন্তু তারা আসলে উচ্চকিত কণ্ঠে এটা বলছেন না, বরঞ্চ মেনে নিচ্ছেন। এটা আশঙ্কাজনক। তবে এনসিপির নেতাকর্মীরা বেশ বেশ একটা হুমকির মুখে আছে। আচ্ছা, আপনি জোট সঙ্গীর কথা বললেন। জামাতের সঙ্গে যখন জোট করা হলো প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছিল সোশ্যাল মিডিয়া থেকে শুরু সব জায়গায়, এবং বলা হচ্ছিল যে এনসিপি হয়তো বা সেই জোটে না গেলেই ভালো করতো, এমন কথাও আসছিল। এখন তো ইলেকশন হয়ে গেল, ফল আসলো, এখন কি আপনাদের তাই মনে হয় যে এই প্রশ্নের জবাব কিছু বলতে চান যে এনসিপি যদি এককভাবে নির্বাচন করতো তাহলে আরো ভালো ফল আনতে পারতো কিনা? দেখেন, আমরা আমরা ৩০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং ৩০ আসনে আমাদের প্রাপ্ত ভোটার সংখ্যা হচ্ছে ২৩ লাখ। আমি যদি একদম গড় করে মেজারমেন্টও করি, তাহলে এটা ৩ কোটির বেশি আসে যদি আমি ৩০০ আসনে ইলেকশন করতাম। আমি ৩ কোটি ধরবো না, আমি মানে এতই নাইভ না। সো আমি যদি ১ থেকে ১.৫ কোটি বা ২ কোটি ধরি, আমার কাছে মনে হয় যে এটা ৩০০ আসনে একটা বড় অঙ্কের ভোট, এবং এই বড় অঙ্কের ভোটটা শুধুমাত্র ভোট আকারে থাকতো না, তারা আমাদের অ্যাক্টিভিস্ট আকারেও থাকতো। সো আমার কাছে মনে হয় যে এইটা একটা বড় চান্স, এটা আমি আগেও বলেছি, এবং এটা তো সংখ্যার জায়গা থেকে এবং প্রচুর ভোট, কিন্তু মানে ৩০ আসনের তুলনায় ভোটের অনেক বেশি। পরিমাণ এটা বেশ মানে আশাবাদ জায়গায়। সো এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে, এবং জোটের জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই এখনই জোট থেকে আসলে আমাদেরকে বেরিয়ে গিয়ে আমাদের উচিত যে একটা স্বতন্ত্র আইডেন্টিটি এবং স্বতন্ত্র রাজনীতি তৈরি করার চেষ্টা করা। আচ্ছা, আপনি ঢাকা আটের কথা বললেন, ৩০টা আসনে আপনার প্রতিনিধিত্ব করেছেন, আর কোনো আসন নিয়ে আপনাদের অভিযোগ আছে পার্টির পক্ষ থেকে? আরও কয়েকটা আসনের ব্যাপারে বলা হয়েছে। আ দিনাজপুর ৪ বা ৩, ডক্টর আব্দুল আহাদ, আমি সংখ্যাটা ভুল করতে পারি। ডক্টর আব্দুল আহাদ ওখানে প্রতিনিধিত্ব করেছেন, স্লিম মার্জিন, এবং আরেকজন ছিল, এটা আমি আমি এখন মনে করতে পারছি না। আমার এটা স্মরণে নেই। কিন্তু আরও ২-১টা আসন নিয়ে এরকম একটা কথা এসেছে, এবং সেটা সবটাই হচ্ছে রাতের শেষের দিকে এই আলাপগুলো। ইভেন ডক্টর আতিফ মুজাহিদ কুড়িগ্রামের উনিও প্রায় একটা আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। উনি রাতে বারবার লাইভে আসছিলেন এবং বর্ণনা করছিলেন যে কি হচ্ছে। সো এইটা একটু আশঙ্কাজনক অবস্থায় চলে গেছিল। যাক, ওইটা আমরা পেয়েছি। কিন্তু এটা বেশ কয়েকটা আসনেও শেষ পর্যন্ত মনে হয় আমরা আরও কয়েকজন এমপি পেতে পারতাম। ওকে। সারোয়ার তুষারের ব্যাপারে আসতে চাই। উনি একদমই পরিচিত মুখ আপনাদের। উনি যে আসনে দাঁড়িয়েছেন নরসিংদী, সেখানে দাঁড়িপাল্লার প্রতীকে আরেকজন ছিলেন। সেটা কি ভোট কমার বা তার না হারার কোনো কারণ হতে পারে আপনি মনে করেন? উনি এটার একটা ব্যাখ্যা দিয়েছেন ফেসবুকে। আমি পার্টির জায়গা থেকে আমি যেটা দেখেছি, আমি তো পূর্বেই বলেছি যে জামাত কখনোই কোনো নির্ভরযোগ্য সঙ্গী না। এটা আমি বারবারই বলতে আমার কোনো আপত্তি নেই, এবং পুরো ভোটিং প্রসেসে আমাদের দলের মধ্য থেকে আমরা যখন দেখেছি যে দলের একদম নির্বাচনের আগের দিন বা নির্বাচনের দিন অনেক ক্ষেত্রেই অনেক কেন্দ্রে জামাতের যে যেই মানুষ থাকার কথা আমাদের মানুষের সাথে, সেই জায়গাটা একদমই মিসিং ছিল। আমাদেরকে প্রায় একাই ফাইট করতে হয়েছে। ইলেকশনের দিন কেন্দ্রগুলোতে, বুথগুলোতে আসলে সেই সাপোর্টটা আসলে পাওয়া যায়নি, এবং এই কমপ্লেনগুলো প্রার্থীদের পক্ষ থেকেও আছে। কিন্তু আমি যেটা বলেছিলাম যে আসলে নির্ভরযোগ্য না, এবং সবচেয়ে বেশি আমরা এটা ফেস করেছি চট্টগ্রাম ৮-এ এবং নরসিংদী ২-এ। সেখানে ভয়ানক পরিমাণ এটা দ্বিচারিতা করা হয়েছে, এবং বারবার একরকমের মুখে একরকমের কথা বলা হয়েছে, মাঠে ইমপ্লিমেন্টেশন করা হয়েছে আরেকটা, নির্দেশনা দেওয়া হয়েছে আরেক রকম। এই বিষয়গুলো তো আসলে একেবারেই মানে আমাদেরকে খুবই আশাহত করেছে। এইটা হওয়ার কথা না। যদি জোট করেই থাকে তাহলে সেক্ষেত্রে সকলের জন্য সমান তাদের অ্যাটিটিউড থাকা উচিত ছিল, যেহেতু জোট সঙ্গী। কিন্তু সেখানে সারোয়ার তুষার এবং জুবাইরুল আরিফের ক্ষেত্রে আমরা ভিন্ন রূপ দেখেছি, এবং আমি এটুকুও জানি যে ওনারা দুজন ছাড়াও ওনাদেরটা তো আসলে একদম দেখা গেছে, মানে একদম প্রতীয়মান দাঁড়িপাল্লার প্রতীক ছিল। সারোয়ার তুষারের ক্ষেত্রে তো দেখেছিনি যে দাঁড়িপাল্লার প্রতীক ছিল, এবং উনি নিজেই পোলিং এজেন্টকে নিয়োগ দিয়েছেন, এগুলো পরিষ্কারভাবে আছে।
কিন্তু এছাড়াও বাকি ৩০ আসনের মধ্যে অনেকের ক্ষেত্রেই জামাতের মাঠ পর্যায়ে একদম শুরু থেকে অসহযোগিতা লক্ষ্য করা গেছে এবং তারা সেই মাঠ পর্যায়ে ওই সাপোর্টটা পান নাই। সো আমি এই জন্যই আসলে একটা আশঙ্কার মধ্যে ছিলাম। যেহেতু আসলে আমাদের সংগঠন খুবই নতুন এবং মানে সাইজেও এটা আয়তনটাও ছোট। সেই ক্ষেত্রে আমরা যতটুকু আছে সেটাকে প্রোটেক্ট করাটা আমি মনে করি আমাদের কাজ। সেইখান থেকে আমার কাছে একটু কনসার্নিং যে এই যে একটা মাঠ পর্যায়ে যে বিপর্যয়টা হলো কয়েকটা আসনে, একটা আসনে তো অনেকগুলো উপজেলা থাকে। মানে একটা ২টা বা ৩টা উপজেলা থাকে কখনো কখনো ক্ষেত্র বিশেষে। সেক্ষেত্রে কিন্তু একটা কনসার্নের ব্যাপার থেকেই যায় যে এখন ওই জায়গাগুলোতে আমরা কিভাবে কাজ করব। এবং যেটা হয় যে এই ধরনের বিট্রিয়ালের পরে, প্রতারণার পরে তো আসলে ওই এলাকায় কাজ করাটা রাজনৈতিক আপনারা এটা জানেন। বাংলাদেশে এটা খুব কমন যে কেউ যদি হেরে যায় তাহলে ওই এলাকায় ঢুকতে পারে না। এরকম একটা ল্যাঙ্গুয়েজ প্রচলিত আছে। আমি আশা করি যে নতুন বাংলাদেশে নতুন রাজনীতিতে এই ধরনের বিষয় আমরা দেখতে চাই না। এটা আমি আশা করব যে এরকম কিছু না হোক। আমরা আমাদের সাংগঠনিক কাজগুলা এগিয়ে নিয়ে যেতে চাই। মানে এই জায়গায় আমি আসতাম, আপনি বলে ফেলেছেন। সেক্ষেত্রে আপনি যে জামাত কেন অবস্থান বললেন, আপনার পার্টির পক্ষ থেকে এরকম কিছু অফিসিয়ালি আপনারা জানাবেন বা জানানোর পরিকল্পনা করেছেন? আমি এখন পর্যন্ত এই বিষয়ে জানি না। তবে আমি মনে করি যে এটা দ্রুতই সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ আমরা অলরেডি আম সরকারের এবং পুরো ক্যাবিনেটের যে চিত্রটা মানে পার্লামেন্টের যে চিত্রটা হতে যাচ্ছে সেদিকে দ্রুত এগিয়ে যাবে এখন। ইন দ্য মিন টাইম আমাদের কর্মীরা কিন্তু আহত হচ্ছেন এবং তাদের পরিবারের এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। এবং যিনি এমনও আছে যে পোলিং এজেন্ট যিনি ছিলেন তার ভাইকে মারা মারা হয়েছে। হয়েছে। এই ধরনের ঘটনা কিন্তু আসছে। আমি মানে দেখাতে পারতাম, আমি আর ফার্দার এগোলাম না। কিন্তু এই বিষয়গুলোকে ট্যাকেল করার জন্য আমাদের মানে সাংগঠনিকভাবে সুসংহত হওয়া প্রয়োজন। এজন্য দ্রুতই মানে একটা আলাপ আসবে বা একটা ঘোষণা আসবে বলে আমি আশা করছি। ওকে। নির্বাচন তো শেষ, ভোট শেষ, ফল শেষ। এরপরে রাজনীতি কোন দিকে আগাচ্ছে বলে আপনার মনে হয় বা এগিয়ে যাবে? আহ আমার কাছে মনে হয় যে খুব খুব যে আমি আশাবাদ ব্যক্ত করব না। কারণ আমি পলিটিশিয়ানদের মধ্যে ওই রিফর্মটা লক্ষ্য করি নাই। পুরাতন পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যেও আই এম সরি টু সে আমি ওই রিফর্মটা লক্ষ্য করিনি। তাদের অ্যাটিটিউডগুলো সেম আগের মতো আছে। যেটা আমরা ঢাকাতে দেখলাম। এই ধরনের পরিস্থিতি যদি হয় সেক্ষেত্রে তো আসলে আম ওই বিএনপি যেহেতু 2/3 পেয়ে গেছে। যদি ভুল না করি, হ্যাঁ, 2/3 212 পেয়ে গেছে। 212 সো পেয়েছে। যদি 2/3 পেয়ে যায় তাহলে এটা কিন্তু এক্সট্রিম পাওয়ার এবং আমরা কিন্তু এক্সট্রিম পাওয়ারের ক্ষেত্রে এক্সট্রিম দমন-পীড়নও দেখে থাকি এবং মানে সেটার ফল কিন্তু অলরেডি আমার পার্টির উপর পড়ছে। ২৪ ঘন্টাও পার হয় নাই ভোটের কাউন্টের। সো তার তার মানে সামনের দিনে কি এটা আরো বাড়বে? আর যদি আমরা দেখি যে এইটাই যদি বিএনপির প্ল্যান হয়, তাহলে সেক্ষেত্রে তো আসলে ওই যে হানাহানি, মারামারির যে রাজনীতি, প্রতিহিংসার রাজনীতিতে আমাদের ঢুকে পড়তে হবে। আমি আমি সরকার যারা গঠন করবেন তাদের কাছ থেকে ৩টা ৪টা জিনিস এক্সপেক্ট করব। সেটা হচ্ছে ১, অপোজিশনকে কিভাবে ডিল করতে হয়, এটার একটা নজির স্থাপন করা। সো এটা বিএনপিও অপোজিশনে যেতে পারত, তাই না? অপোজিশনের কালচারটা কেমন হতে পারে এটার একটা একটা দৃষ্টান্ত স্থাপন করা, এটা বিএনপির পক্ষে একটা সুযোগ আছে। সো বিএনপি অনেক সময় নিজেদেরকে গণতন্ত্রের জনক ইত্যাদি অনেক কিছু বলে আখ্যায়িত করার চেষ্টা করে। আমি চাইবো যে তারা মাঠ পর্যায়ে এটা প্রমাণ করে দেখাক। আমি এখন পর্যন্ত হতাশ এবং আমি আশঙ্কিত আমার কর্মীদের জন্য। এবং একই সাথে অপোজিশন পার্টির এই যে কালচার এটা তৈরির সাথে সাথে অবশ্যই তাদেরকে যখন সরকার গঠন করবেন তখন সকল স্টেক হোল্ডারদের কিভাবে কনসোল করতে হয়, কারণ অনেকেই নির্বাচনের মধ্যে কিন্তু এক ধরনের এনরেজড অবস্থায় থাকে। সেটাকে কিভাবে কাম ডাউন করতে হয়, সেটাকে কিভাবে ম্যানেজ করতে হয়, সেই বিষয়গুলো তাদেরকে করতে হবে। এবং বিরোধী দলে যারা থাকবেন তাদেরকেও অবশ্যই রেসপন্সিবল অ্যাটিটিউড করতে হবে এবং দ্রুততম সময়ে আমাদের ওই সংবিধান সংস্কার পরিষদের দিকে যাত্রা শুরু করতে হবে। না হলে এটা একটা গ্যাপ থেকে যাবে। এবং পরবর্তীতে যেই আমাদের সংস্কারের যে প্রস্তাবনাগুলো এসেছে বিভিন্ন কমিশন থেকে, সেই কমিশনের রিপোর্টগুলোকে যাচাই বাছাই করে পার্লামেন্টে আর্গুমেন্ট করে সেগুলোকে অবশ্যই ইমপ্লিমেন্টেশনের দিকে নিয়ে যেতে হবে। বিশেষত আমি সবচেয়ে বেশি জোর দেব প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান। এটার কোনো বিকল্প নেই। বাংলাদেশের প্রতিষ্ঠান একেবারেই গড়ে ওঠে নাই এবং এই প্রতিষ্ঠানগুলোকে যদি টোটাল রিফর্ম করা না যায় এবং মানুষের কাছে অ্যাকাউন্টেবল করা না যায়
এবং যে কোনো সাধারণ মানুষ যাতে সেখান থেকে কোনো বক্তব্য মানে তার যদি অভাব অভিযোগ কোনো বিষয় বলার থাকে সেটা যাতে সেখানে একটা তার নিজের প্রতিষ্ঠান হিসেবে সে রাষ্ট্রের নাগরিক সেই হিসেবে সেখানে সে প্রাপ্য সেবাটা সে পাবে সেইটা যাতে কখনোই মিসিং না হয় সেভাবে আসলে আমাদের প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে হবে। এইগুলো হচ্ছে প্রাথমিক কাজ। ওকে, আপনারা তো এখন বিরোধী দলে থাকবেন, আপনাদের থেকে কি মানে পরিকল্পনা? নিশ্চয়ই আমরা যেটা দেখে আসি যে সব পরিকল্পনা আসলে সরকার পক্ষেরই থাকে, আর বিরোধী দলকে আমরা আমাদের যে রাজনৈতিক কালচার বা আমাদের জনগণের যে দেখার দৃষ্টিভঙ্গি, আমরা মনে করি বিরোধী দল আর কিছু করার নাই, সব সরকার করবে। আপনারা কি বিরোধী দলের থেকে কোনো পরিকল্পনা করছেন, আমরা এরকম বিরোধী দল হব না, আমরা এরকম করতে চাই, এখানে আমরা দৃষ্টান্ত স্থাপন করতে চাই? বিরোধী দল দেখেন, এই যে জোট, এই জোটের মধ্যে এনসিপি কিন্তু একটা স্বতন্ত্র ক্যারেক্টার আছে। কারণ আছে বলতে আমি বলছি যে টোটাল পলিটিক্সটা আপনি বাংলাদেশের পলিটিক্স যদি ইমাজিন করেন সেই জায়গা থেকে, যে আমাদের পার্টিতে যারা কথা বলছেন, যারা কথা বলতে জানেন, রাষ্ট্র ব্যবস্থা, সরকার, রাজনীতি যারা কথা বলছেন, আপনি দেখবেন যে অনেক পার্থক্য। এটা জামাতে আসলে নাই বলতে গেলে। সো এটা যোজন যোজন পার্থক্য। সো বিরোধী দলের মূল বিষয় হচ্ছে অরাল অ্যাক্টিভিটি। সো এটা এটা বাংলাদেশের প্রচলিত, যদিও আমি এটার পরে আসছি যে এটা কীরকম হলে ভালো হয়। কিন্তু অরাল অ্যাক্টিভিটির জায়গা থেকে ধরতে গেলে কিন্তু এনসিপি অনেক অনেক বেশি এগিয়ে, এবং এটা বিএনপিও আসলে বিএনপির যদি বিরোধী দল হয়, এনসিপিও ধরেন বিরোধী দল, ক্যারেক্টার হিসেবে অনেক বেশি পার্থক্য। সো আমার কাছে মনে হয় যে এনসিপি যদি তার যে ভিজিলেন্স, তার মানে বক্তব্য, তার অ্যাক্টিভিটির যে ভিজিলেন্স, সেটা যদি বজায় রাখতে পারে, এটা আমি এনসিপির জায়গা থেকে বলবো। আমি এখানে জোটকে আমি মানে করব না, এটা জোটের পক্ষ থেকে আমার এই এক্সপেকটেশন না, আমি এনসিপির জায়গা থেকে আমার এক্সপেকটেশন। এটা হচ্ছে তার মানে ইউজুয়াল যে বাংলাদেশের চিত্র, যে অপোজিশন যেমন হয়। আরেকটা জিনিস আপনি লক্ষ্য করেন যে এখানে বিরোধী দল মানে সবাই বলে যে আমরা সরকারে গেলে কি করব, কি ইশতেহার, আমরা এই জিনিসগুলো করতে চাই, কিন্তু বিরোধী দলে কি করব এই বিষয়ে আসলে আমাদের বলার কিছু থাকে না। সো আমার কাছে মনে হয় যে সোসাইটিতে বিরোধী দলেরও কিছু কাজ করার জায়গা থাকা উচিত। যেমন ধরেন আমি এবার চিন্তা করেছি, যেমন আমি গত 1.5 বছর আমি কখনোই কোনো সরকারি অফিসে বা কোনো একটা থানায় কোনো প্রয়োজনে কোনো একটা মানুষ আসলেও আমি ফোন দিইনি। আমার একটা আতঙ্ক ছিল যে আমি একটা ফোন দিলে হয়তো আমার কলটা রেকর্ড করা হবে, এবং আমি কোনো একটা প্রয়োজনের কারো সমস্যার সমাধানের চেষ্টা করলো এটাকে দেখানো হবে যে এটা হচ্ছে সরকারের উপরে হস্তক্ষেপ। সো আমি এটা থেকে বিরত ছিলাম, কিন্তু আমি এখন আর বিরত থাকবো না। যদি কারো প্রবলেম আসে, যদি আমি দেখি যে আমার কাছে কোনো পরিবার, আজকেও আমার কাছে একজন শহীদ পরিবারের ফোন এসেছে, এই ঘটনাগুলো যখন ঘটবে, আমাদের কাছে পলিটিশিয়ান মানে তাদের কাছে জনগণ আসবে, এবং এই প্রবলেমগুলো সলভ করতে পারাটাও বিরোধী দলের একটা কর্তব্য। যখন বিরোধী দলের এই কনসার্নগুলো, যে কোনো ব্যক্তির কনসার্নগুলো যদি সরকারে যারা থাকবেন, যারা ক্যাবিনেটে মানে পার্লামেন্টে যাবেন, তাদের সবাইকে এটা অ্যাড্রেস করতে বাধ্য তারা। এবং আমি এখন ওপেনলি আমি এটা বলা শুরু করব যে যাদের কাছেই কোনো প্রবলেম অ্যাড্রেস করার মতো আমার কাছে প্রবলেম আসবে, অবশ্যই তাদেরকে এটা হ্যান্ডেল করতেই হবে। এখানে কখনো কোনো বিবেচনা করা যাবে না যে অন্য পার্টি বা অন্য মানে ধরনের ব্লক, এই বিবেচনাগুলো করে কখনো জনগণের সমস্যাকে মানে ওয়ান সাইডেড করে দেওয়া যাবে না। অবশ্যই এটা জনগণের যে কোনো প্রবলেম যখন অ্যাড্রেস করা হবে, তখন অবশ্যই দ্রুততম সময়ে ওটা সলভ করতে হবে, এটা বিরোধী দল থেকে গেলেও। সো বিরোধী দলেরও কিন্তু কিছু কাজ আছে, বিরোধী দলের পলিটিশিয়ানদেরও কিছু কাজ আছে। যারা বিরোধী দলে যারা এমপি হয়েছেন তাদের এক রকমের কাজ থাকবে, যারা পার্টিতে থাকবেন তাদের এক রকমের কাজ থাকবে। কিন্তু আমাদের কিন্তু ওই প্র্যাকটিসটা নাই, এবং আমিও বলতে গিয়ে আমারও মনে হচ্ছে না যে আমি খুব ভালো করে এটা ব্যাখ্যা করতে পেরেছি। এবং আমাদের আসলে এই আলাপগুলোতে প্রবেশ করা উচিত যে বিরোধী দলের ক্যারেক্টার কেমন হতে পারে, যাতে করে একটা দলের বিরোধী দল হওয়ার জন্য ইচ্ছা বা এক ধরনের আকাঙ্ক্ষা বা একটা এটা হলেও যে কোনো ক্ষতি নাই, এ ধরনের রাজনৈতিক মনোভাবে যেন তাদের কোনো প্রবলেম না হয়। মানে এখান থেকে আসলে অনেক কাজ করার সুযোগ আছে বা কাজ করতে হয়, যেটা আমাদের গড়ে ওঠে নাই। আমরা কিন্তু ওয়েস্টে দেখি যে ছায়ামন্ত্রীও দায়িত্ব পালন করে, তাই না? আমাদের সেখানে হয় না। তো আপনারাও যেহেতু বারবার নয়া বন্দোবস্ত বা নয়া রাজনৈতিক কাঠামোর কথা বলে আসছেন, নিশ্চয়ই আপনাদের এটা নিয়ে পরিকল্পনা থাকবে, আপনি সেটাই বললেন। হ্যাঁ, ইনশাল্লাহ। ওকে, একটু আমি পেয়েছি, এটার আমরা সবাই দেখেছি, আপনাদের পঞ্চগড় একে সারিজ আলম আপনাদের, উনি যখন হেরে গেলেন, উনি নিজে যে অভিনন্দন জানিয়েছেন নওশাদ জমিরকে। তো আপনাদের এখান থেকে এরকম কোনো, এই যে আমরা পরিবর্তনের কথা দেখছি, এটা আমাদের পলিটিক্যাল কালচারে নাই যে আমরা প্রতিপক্ষকে অভিনন্দন জানাচ্ছি। আমরা বারবার বলছি যে ভোটে কারচুপি হয়েছে, কিছু হয় নাই, মানি না,
কিন্তু একটা ভালো দৃষ্টান্ত তো আপনারা শুরু করেছেন। এরকম আর কোনো পরিকল্পনা আপনাদের আছে যে আগায় নিতে চান এই যে রাজনৈতিক ব্যবস্থাটা আপনাদের জায়গা থেকে পরিবর্তন করার? মানে আমাদের জায়গা থেকে তো আমরা পরিবর্তন করার চেষ্টা করছি। শুধু তাই না, ঢাকা ৯ এ জাভেদ রাসিন জয়ী প্রার্থী, বিএনপি জয়ী প্রার্থী হাবিবুর রহমান হ্যাঁ, হ্যাঁ। হাবিবুর রহমান ভাইয়ের সাথেও দেখা করে এসেছেন, ওনাকে শুভেচ্ছা বিনিময় করে এসেছেন। সো এই বিষয়গুলো কিন্তু আছে। আর আমরা চেষ্টা করছি, কিন্তু তাতে তো কিছু আসে যাচ্ছে না। কারণ মানে আমাদের নেতাকর্মীরা তৃণমূলে তো আসলে সেটার ইফেক্ট পড়ছে না। এবং এটা তো আমরা যদি মানে এটা যদি একপাক্ষিক হয়, এটা বেশিক্ষণ কন্টিনিউ করা কিন্তু এমন না যে মানে মানে আরেক গাল পেতে দেওয়ার জন্য মানে রাজনীতি তো আসলে কেউ করে না। এটা পারস্পরিক হওয়া উচিত, এই মিউচুয়াল বেনিফিট হওয়া উচিত। এবং আমরা সৌহার্দ্য দেখাই যদি, তাহলে অপর পাশ থেকেও একটা রাজনৈতিক সৌহার্দ্য আমরা এক্সপেক্ট করি। সো আমি এর মাঠ পর্যায়ে একেবারেই সেটা দেখতে পাচ্ছি না। আমি খুবই আশঙ্কিত আমার নেতাকর্মীর জন্য। হ্যাঁ, সেটা আপনি বারবার বলে আসছেন যে ওই পুরাতন ব্যবস্থাটাই জারি আছে। আমরা এবং আমি এটা একটা ভিডিও আমি আস্তে আস্তে দেখছিলাম যে এনসিপি রাজাকার তাদেরকে জবাই কর, এই ধরনের ভিডিও কিন্তু আসছে। আমি জানি না এটা বিএনপির কোন পর্যায়ের নেতাকর্মী, কারণ আমিও চাইবো না যে এমন কোনো অতি উৎসাহী নেতাকর্মীর দায় নিতে। সো এটা কোন পর্যায়ের নেতাকর্মী আমি জানি না, দ্রুত এটা লাগাম টেনে ধরা দরকার। যে এটা আমরা দেখেছি যে সহিংসতা কম হয়েছে, সেটার মানে উদ্দীপনায় যাতে আমরা নতুন করে সহিংসতা তৈরির মানে এটা তৈরি না করি। সো বিএনপিকে দ্রুত এটা মানে অ্যাড্রেস করা দরকার। ওকে, মানে আপনাদের পরিকল্পনা কি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো বা বিএনপির কারোর সাথে তারেক রহমানের সাথে দেখা করা, বা আপনাদের কোনো পরিকল্পনা আছে যে আমরা এরকম ইনসিকিউর ফিল করছি বা এই বন্দোবস্ত আমরা চাই না, আমরা নতুন কিছু চাই, আপনাদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে বা কোন নেবেন কিনা? মানে মানে আজকে হাতিয়ায় হামলা হয়েছে বেশ কয়েকবার সকাল থেকেই। হান্নান মাসুদ জয়ী প্রার্থী আমাদের, উনি তারেক রহমানকে ফোন করেছেন এবং সেটা আমি দেখলাম রিপোর্টটা। ফোন করেছেন কিন্তু উনি ফোন রিসিভ করেন নাই। হোয়াটএভার, বাট এটার তো একটা ব্যবস্থা হওয়া দরকার। এবং শুধুমাত্র তাই না যে এখানে তো দলীয় প্রধান হিসাবে তাকে ফোন করাটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে আইন শৃঙ্খলা Exactly. পরিস্থিতি। এখন একটা ভালো ভোট, এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসের জন্য অনেক বড় বিষয় হয়ে দাঁড়ায়, কারণ আমরা এটাও পাই না, বললাম না, খুব অল্প অর্জন। সো এইটা যেহেতু হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী ভালো ভূমিকা নিয়েছে, গত পরশু ভোর থেকে খুবই ভালো ভূমিকা নিচ্ছিল, কিন্তু এখন এটা লুজ করে দেওয়ার কারণটা আমি ঠিক বুঝতে পারলাম না। অন্তর্বর্তীকালীন সরকার এখন তো শপথ গ্রহণ হয় নাই, সো এখনও তাদের কিন্তু দায়িত্বটা আছে অর্পিত, তারা কিন্তু এখানে ঢিলে দিচ্ছেন। সো আমার কাছে মনে হয় যে তাদের অবশ্যই দ্রুত এটার ব্যবস্থা নেওয়া উচিত। এবং আমাদের পক্ষ থেকে আমাদের যেখানে যেখানে হামলা হচ্ছে সেখানে স্থানীয় পর্যায়ের যে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে জানানো হচ্ছে, কিন্তু যখন ঘটনা ঘটে যায় তারপর তো তারপরে জানানোর আর কোনো মানে আর কোনো বেনিফিট থাকে থাকে না, এটা মানে থাকে না। ওই মানুষটা তো একটা মানে পলিটিক্যাল একটা ট্রমার মধ্যে ঢুকে গেল। সো আমরা এটার থেকে আসলে বাঁচিয়ে রাখতে চাই। আমাদের অনেক অনেক কর্মী নেই নতুন, তারা আগে অনেকেই রাজনীতি করেন নাই। এইটা আসলে তাদেরকে মানে ট্রমাটাইজ করাটা ঠিক হচ্ছে না। এবং আম, আমার কাছে মনে হয় না এটা কোনো ভালো সংস্কৃতি বিএনপির জন্য। সামনের দিনগুলোতে এটা যদি এখনই ২৪ ঘন্টা পার হয়নি, এখনই যদি এই অবস্থা থাকে, এটা তো বাড়বেই। বাড়বে। সো এটাকে অবিলম্বে স্টপ একদম নালিফাই করা দরকার। Okay, আমরাও আশা করবো এই আমাদের পুরাতন যে সংস্কৃতি সেখান থেকে বেরিয়ে এসে নতুন বাংলাদেশ, নতুন রাজনীতি দেখার। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আশা করবো সামনে আরও আপনার সাথে আলাপ করবো নিশ্চয়ই। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের ভোটালাপ। বিগত প্রায় ২ দিন আপনারা আমাদের সঙ্গে ছিলেন। আমরা বিভিন্ন সময় জানানোর চেষ্টা করেছি ভোটের সর্বশেষ অবস্থা, ভোটের পরবর্তী অবস্থা, সামনে বাংলাদেশ কেমন হতে যাচ্ছে, সবকিছুই আমাদের আলাপ চলবে। আলাপ জারি থেকে আমরা চাই আলাপ চলুক।